বহুদিন ধরে বহু ক্রোশ দূরে বহু ব্যয় করে বহু দেশ ঘুরে দেখিতে গিয়েছি পর্বতমালা, দেখিতে গিয়েছি সিন্ধু। দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে দুই পা ফেলিয়া, একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু। কবিতাটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্ফুলিঙ্গ কাব্যগ্রন্থের একটি ছোট্ট কবিতা, যেখানে তিনি স্বদেশের সৌন্দর্য উপলব্ধি না করার আক্ষেপ করেছেন। তারই আক্ষেপ ঘোচাতেই আজকে চলে এসেছি তার প্রিয় কাছারি বাড়িতে, যার অবস্থান উত্তরবঙ্গের প্রবেশপথ সিরাজগঞ্জ জেলার অন্যতম উপজেলা শাহজাদপুরে। তো মজার ব্যাপার হলো, আমার হোম টাউন শাহজাদপুর হলেও শাহজাদপুরের সৌন্দর্য বা ইতিহাস ঠিক কখনো তুলে ধরা হয়নি। তাই এইবার আমার ও রবি দাদুর দুজনের আক্ষেপ ঘোচাতেই চলে এসেছি এই শাহজাদপুরে। খুঁজে দেখব সেই একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু। তো চলুন শুরু থেকে শুরু করা যাক। তো এখন ঘড়িতে সময় 1টা এবং আমরা পাবনাতেই আছি। আমার দুই ভ্রমণসঙ্গী বন্ধু মাত্রই পরীক্ষা শেষ করে আসলো এবং এখন মূলত প্যাকিং চলছে। প্যাকিং শেষ হয়ে গেলেই আমরা বের হয়ে যাব শাহজাদপুরের উদ্দেশ্যে এবং আগামী 2 দিন একটি সুন্দর ট্যুর দেবো ইনশাল্লাহ, এবং চেষ্টা করব আপনাদেরকে গ্রাম বাংলার সুন্দর প্রকৃতি ও ইতিহাস সম্পর্কে জানানোর। পুরো ভিডিও জুড়ে আমি আদনান আছি আপনাদের সাথে এবং আমার সাথে থাকছে আমি ঐশ্বর্য। আমি সুলতান মাহমুদ। তো ঐশ্বর্য, কেমন লাগছে? পরীক্ষা শেষ, সামনে কোরবানির ঈদ, কেমন প্ল্যান ঈদের? আলহামদুলিল্লাহ, ভালো মন্দ সব মিলেই পরীক্ষা মোটামুটি হয়েছে। এখন ঈদের প্ল্যান, এখান থেকে সিরাজগঞ্জে যাব, দেন সেখান থেকে বাসায় যাব। আসলে সেমিস্টার পরীক্ষাগুলো এক একটা বিশ্বযুদ্ধের সঙ্গে তুলনা করা যেতে পারে। কোনো মতন আর কি এই বিশ্বযুদ্ধটা সিজফায়ার করে আসলাম। হোয়াটস ইউর এক্সপেকটেশন ফর দিস ট্যুর? কঠিন প্রশ্নের উত্তর আমাকে আগে লাগবে। আসলে ট্যুরে এক্সপেকটেশন বলতে আমাদের এনজয় করার বিষয়টা হচ্ছে মেইন। I know you're gonna dig this. এখন আছি শাহজাদপুর উপজেলার অন্যতম আকর্ষণ রবীন্দ্র কাছারি বাড়িতে। আমার পিছনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এই বাড়িতে থেকেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর 1890 থেকে 1896 সাল পর্যন্ত জমিদারি করেছেন এই অঞ্চলে। এর পূর্বে তার দাদা প্রিন্স দ্বারকানাথ ঠাকুর এই অঞ্চলে জমিদারি করতেন। তাদেরই জমিদারির 100 একর জমির উপরে বর্তমানে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের কাজ চলছে। বর্তমানে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম বিভিন্ন প্রতিষ্ঠানের ভবনগুলোতে অস্থায়ীভাবে হচ্ছে। এই বাড়িতে থাকা অবস্থায় কবিগুরু সোনার তরী, যমুনা, চিত্রা, আকাশের চাঁদ ইত্যাদি প্রসিদ্ধ কাব্যগ্রন্থ লিখেছেন। অনেকে তো এটাও ধারণা করে এখানে থাকা অবস্থাতেই কবিগুরু সেই নোবেল বিজয়ী গীতাঞ্জলির কাজ শুরু করেছিলেন। সো দ্যাট ওয়াজ অল অ্যাবাউট রবীন্দ্র কাছারি বাড়ি। এবং এখন আমরা শহরের বেশ কিছু অংশ ঘুরে দেখব। এখন মজার ব্যাপার হলো, এই শহরে আর তেমন কোনো আহামরি জিনিসপাতি নেই, এবং সেটাই হয়তো আমার সবথেকে পছন্দের ব্যাপার, যেখানে সব কিছুই খুব সিম্পল এবং এখানকার মানুষ শান্তিতে জাস্ট বসবাস করে। খুব হই হুল্লা, খুব ঝামেলা কিছুই নেই, সব কিছুই মিডিয়াম। কিন্তু একটা জিনিস ছাড়া, আর সেটা হলো এই এলাকার প্রাকৃতিক সৌন্দর্য। যদিও আমি এখানে বলেছি যে এই শহরে আহামরি আর তেমন কিছু নেই, কিন্তু আগামীকালকে আমরা এই শহরের সব থেকে ইন্টারেস্টিং ইতিহাস সম্পর্কে জানব। তো রবীন্দ্র কাছারি বাড়ি ঘোরার পরে আমরা শহরের বিভিন্ন মাঠ, নামকরা স্কুল কলেজ ঘুরে দেখি এবং আমার পছন্দের একটি চা দোকানে আমার 2 বন্ধুকে চা খাইয়ে তাদের রিভিউ নেই, এবং এভাবেই শেষ হয়ে যায় আমাদের ডে 1। This is the dawn of day 2. Today we will learn about the history of Shahjatpur. তো আমার পিছনে যে বিশাল গম্বুজ আকৃতির স্থাপনাটি দেখতে পাচ্ছেন, এটি হজরত মখদুম শাহ দৌলার মাজার, মূলত যেখান থেকে এই শাহজাদপুরের সূচনা। কিন্তু আমি শতভাগ শিওর যে শাহজাদপুরের অধিকাংশ মানুষই এই ইতিহাস সম্পর্কে অবগত নন। অনেকের কাছেই এটি মানত করার একটি দরগা মাত্র। আর এর কারণ হলো, বাকি 5টা মাজারের মতো
এখানেও ধর্মীয় জ্ঞানের অভাবে অনেক শিরকি কার্যকলাপ হয়। কিন্তু বিলিভ মি, দ্য স্টোরি বিহাইন্ড অল দিস ইজ প্রিটি ইন্টারেস্টিং। হজরত মকদুম শাহ দৌলা ছিলেন মুয়াজ ইবনে জাবালের বংশধর, যিনি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন প্রসিদ্ধ সাহাবী ছিলেন। পাশাপাশি মকদুম শাহ দৌলা ছিলেন তৎকালীন ইয়েমেনের রাজার দ্বিতীয় পুত্র, অর্থাৎ তিনি একজন শাহজাদা ছিলেন। কিন্তু তিনি তার রাজকীয় জীবন ছেড়ে 1200 খ্রিস্টাব্দের দিকে এই বাংলার মাটিতে আসেন ইসলামের প্রচারণার জন্য। কিন্তু তৎকালীন বাংলার রাজা বিক্রম কিশোরী ব্যাপারটিকে ভালোভাবে মোটেও নেননি এবং তিনি হজরত মকদুম শাহ দৌলাকে প্রতিহত করার জন্য বারবার সেনাবাহিনী পাঠিয়েছেন। কিন্তু আল্লাহর রহমতে তিনি এই এলাকায় ইসলামের প্রচারণা চালিয়ে গিয়েছেন এবং দলে দলে মানুষ ইসলাম গ্রহণ করেছেন। সর্বশেষ এক ধর্মযুদ্ধে সেই সেনাবাহিনীর হাতে হজরত মকদুম শাহ দৌলা শহীদ হন এবং তাকে ঠিক এইখানে দাফন করা হয়। তাকে কেন্দ্র করেই এই এলাকার নাম দেওয়া হয় শাহজাদপুর, যার ইংরেজিতে লিটারাল মিনিং হলো সিটি অফ দ্য প্রিন্স, বিকজ হি ওয়াজ দ্য প্রিন্স অফ ইয়েমেন। তো আমি যখন এই স্ক্রিপ্টটা লিখছিলাম তখন আসলেই নিজেকে বেশ গর্বিত বোধ করছিলাম, তার কারণ এরকম একজন ইসলামিক হিরো আমাদের এলাকায় এসেছেন এবং তিনি না আসলে হয়তোবা আমাদের আমাদের বর্তমান অবস্থা অনেক ভিন্ন হতে পারত। আল্লাহ তাকে জান্নাতে উঁচু মাকাম দান করুন, আমিন। তো এই ছিল এখানকার অবস্থা। এবার শাহজাদপুরের নৌবন্দরে যাবো ইনশাল্লাহ। তো এখন আমরা আছি বাঘাবাড়ি নৌবন্দরে, যেটা কিনা আজ থেকে মাত্র 5-6 মাস আগেও উত্তরবঙ্গের সব থেকে বড় নৌবন্দর ছিল। চট্টগ্রাম থেকে জাহাজে করে বিভিন্ন ধরনের রাসায়নিক সার, কয়লা, ডিজেল ইত্যাদি এখানে আসতো এবং এখানে বেশ বড় বড় কিছু কন্টেইনার আছে যেখানে এগুলো সংরক্ষিত অবস্থায় থাকতো এবং তারপরে এখান থেকে ট্রাকের মাধ্যমে পুরো উত্তরবঙ্গে ছড়িয়ে দেওয়া হতো এই সকল মাল সামানা। কিন্তু বর্তমানে পাবনার নগরবাড়িতে উদ্বোধন হয়েছে নতুন নৌবন্দর, যেটা কিনা এটার থেকেও বড় এবং বর্তমানে সেটাই উত্তরবঙ্গের সব থেকে বড় নৌবন্দর। বাঘাবাড়ি বন্দরের পাশেই এখানে অবস্থিত এই 110 ফুটের এই ভাসমান বিদ্যুৎ কেন্দ্রটির নাম বিজয়ের আলো। 1990 সালের দিকে যখন বাংলাদেশে প্রচুর পরিমাণে বৈদ্যুতিক ঘাটতি বিরাজ করছিল, তখন মালয়েশিয়ার কোলাবোরেশনে এই ভাসমান বিদ্যুৎ কেন্দ্রটি তৈরি করা হয়। সেই সময়ে একটি পুরোদস্তুর পার্মানেন্ট বিদ্যুৎ কেন্দ্র তৈরি করতে যেখানে প্রায় 5 থেকে 6 বছর সময় লাগতো, সেখানে মাত্র কিছুদিনের মাথায় এই অস্থায়ী বিদ্যুৎ কেন্দ্রের এক্সটেনশনটি তৈরি করা হয়। এখানে মূলত 2টি ভাসমান বিদ্যুৎ কেন্দ্র ছিল, যার নাম ছিল বিজয়ের আলো 1 এবং বিজয়ের আলো 2। ইউনিট 1-এ প্রায় 90 মেগাওয়াট এবং ইউনিট 2 যেটা আমার পিছে আপনারা দেখতে পাচ্ছেন সেখানে প্রায় 130 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা যেত, যেটা কিনা তৎকালীন বাংলাদেশের জাতীয় গ্রিডের প্রায় 5% ছিল। এবং সবথেকে মজাদার ব্যাপারটি ছিল এর পিছের ইঞ্জিনিয়ারিং। এটিকে চাইলে যে কোনো স্থানে ভাসিয়ে নিয়ে গিয়ে অন্য কোনো গ্রিডে যোগ দিয়ে সেখানে মাত্র 1 মাসের মধ্যেই বিদ্যুৎ উৎপাদন সম্ভব ছিল। তো এই ভাসমান বিদ্যুৎ কেন্দ্র দুটির মেয়াদ ছিল প্রায় 15 বছর, কিন্তু বিভিন্ন পলিটিক্যাল এবং দুই দেশের আমলাদের মতের অমিলের কারণে এর জীবনকালের প্রথম অর্ধেকেই সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন করতে পেরেছিল। বাকি অর্ধেকে মেইনটেনেন্সের অভাবে এটি ধীরে ধীরে নষ্ট হতে থাকে এবং শেষ 2013-14 দিকে এখানে শেষবারের মতো বিদ্যুৎ উৎপাদন হয়েছিল এবং তারপর থেকে প্রায় 12-13 বছর হলো এটা অকেজ অবস্থায় পড়ে আছে। তো বাঘাবাড়ি পোর্ট ঘোরার পরে আমরা ঠিক বাঘাবাড়ি পোর্টের অপোজিটেই বাঘাবাড়ি মিল ভিটায় চলে গেলাম, যেটা কিনা 1975 সালে প্রায় 20 একর জায়গার উপর প্রতিষ্ঠিত হয়েছিল এবং এটি বাংলাদেশের সব থেকে বড় মিল ভিটার কারখানা। তো আপনি চাইলেই নর্মালি এখানে ঢুকতে পারবেন না, আমার একজন আঙ্কেল সেখানে প্রকৌশলী হিসেবে আছেন, তো তার সুবাদেই আমরা ভিতরে ঢুকতে পারি। এবং এখানে একটা কথা আমাকে বলতেই হবে যে এর আগেও আমরা ইন্ডাস্ট্রিয়াল ট্যুর করেছি এবং কখনোই কেউ এত সুন্দর করে আমাদেরকে পুরো প্রক্রিয়াটা বুঝিয়ে দেননি যেমনটা আমাদের আঙ্কেল করেছেন। তো আঙ্কেলকে অসংখ্য ধন্যবাদ, তিনি আমাদেরকে পুরো মিলিমিটার ফ্যাক্টরিটা ঘোরান এবং
প্রত্যেকটা প্রক্রিয়া পুঙ্খানুপুঙ্খভাবে দেখান। এবং এখানে আরেকটা কথা বলতে হবে যে মিল্ক ভিটা আসলে তাদের কোয়ালিটি 100% মেনটেন করার চেষ্টা করে। আমি এমনও দেখলাম যে গুঁড়া দুধ তৈরির যে প্রক্রিয়াটা সেটি পুরোপুরি হিউম্যান টাচ ছাড়াই ফাইনাল প্রোডাক্ট তৈরি হয়ে যাচ্ছে। পাশাপাশি আমরা ঘি উৎপাদন কারখানা দেখলাম, বাটার কীভাবে তৈরি হচ্ছে সেটাও দেখলাম। তো এগেন থ্যাংক ইউ সো মাচ আঙ্কেল ফর ইয়োর ভ্যালুয়েবল টাইম অ্যান্ড নলেজ। তো এরপরে বিকালবেলা আমরা রওনা হই সলপের উদ্দেশ্যে, সেখানকার বিখ্যাত মাঠা খাওয়ার জন্যে। যদিও আমি এর আগে কখনোই সেখানে যাইনি, তো আমরা তিনজনই মোটর সাইকেলে করে রওনা হই গুগল ম্যাপের উপর ভরসা করে। দেখে যদিও মনে হচ্ছিল খুব কম ডিস্টেন্স, কিন্তু যাওয়ার পথে দেখলাম যে রাস্তাও খুব একটা ভালো না, যেতে বেশ দুর্গম পথ অতিক্রম করতে হলো। তো সেখানকার মাঠার টেস্ট অ্যাজ অলওয়েজ অমৃত। এবং সেখান থেকে আমরা বাসায় চলে আসি এবং ডে 2 এখানেই শেষ হয়ে যায়। Exploring the third day of our tour. তো আজ মূলত সেই দিন যেই দিনের কারণে আমার বন্ধু ঐশ্বর্য এই ট্যুরে আসতে রাজি হয়েছিল। আজ আমরা যাচ্ছি এনায়েতপুর। তবে তার আগে আমরা নৌকা ভ্রমণের উদ্দেশ্যে প্রথমে আমার নানু বাড়িতে যাব, সেখানে ব্যাগ রেখে আমরা রওনা হয়ে যাব এনায়েতপুরের উদ্দেশ্যে, যেখানে মূলত বন্ধু ঐশ্বর্য গোলামের হোটেলে খাবেই খাবে। ফেসবুকে সে হয়তো কখনোই গোলামের হোটেল সম্বন্ধে কিছু দেখেছিল এবং সেখান থেকেই তার সিরাজগঞ্জ আসার এত আকাঙ্ক্ষা। এরপর নানু বাসা থেকে আমরা সরাসরি রওনা হয়ে যাই এনায়েতপুরের উদ্দেশ্যে। কিন্তু তখনই শুরু হয় এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। আমি গরমের তীব্রতায় ধীরে ধীরে অসুস্থ হতে থাকি এবং যতক্ষণে আমরা এনায়েতপুরে পৌঁছাই ততক্ষণে গরমের তীব্রতা আরও বেড়ে গিয়েছিল। হসপিটালের কিছু অংশ দেখার পরই আমরা ক্যান্টিনে বসে পড়ি। তো আমরা এখন আছি খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে। তো এখানে এসেছিলাম ঘুরতে, বাট এত গরমের তাপে আমরা আসলে বেরোতে পারতেছি না। আমরা এখন ক্যান্টিনের ভিতরে আটকা অবস্থায় আছি যে রোদ একটু কমবে এবং আমরা তখন বেরিবাতের দিকে যাব। কিন্তু সারাদিন তো আর ক্যান্টিনে বসে থাকা যাবে না। জোহরের নামাজের সময় আমরা মসজিদে যাই এবং নামাজ শেষে আমরা চলে যাই গোলামের হোটেলের উদ্দেশ্যে, যেখানে ঢুকে দেখি আর এক এলাহি কাণ্ড। এত মানুষ যে বসার কোনো জায়গাই নেই। বেশ কিছুক্ষণ অপেক্ষার পর আমরা একটা চৌকির উপর বসতে পারি এবং সেখানেই আমাদেরকে সার্ভ করা হয়। আমাদের কাছে যেমনই লাগুক, কিন্তু খাবারটি কিন্তু আমার বন্ধু ঐশ্বর্যের কাছে বেশ ভালোই লেগেছে। তাহলে এখানে আসা সার্থক বলা চলে। তো এই নিন খাবারের রিভিউ। তো যেটা দেখে আসলাম, ঐশ্বর্য যেটা বললো যে গোলামের হোটেলের খাওয়া সেই স্পেশাল, কিন্তু এসে যা খাইলাম তাতে মনে হলো না যে ফেসবুকে যে পরিমাণ প্রচারণা হয় যে সেই গোলামের হোটেল খাওয়া, কিন্তু মানে আসলে না, সেটা আমার না। বলতে হবে যে খাওয়া যায়, অবশ্যই খাওয়া যায়, কিন্তু আসলে ওই হাইপটা টাইপের না আর কি। একটু আমার মতো ঠিক আছে, হাইপটা একটু মানে বেশি। চিংড়ি মাছটা বেশ চিংড়ি মাছটা ঠিক সুস্বাদু, আছে, বেশ চিংড়িটা সুস্বাদু। ঠিক আছে, কিন্তু গরুটা আসলে ওরকম না, ভালো না। খাওয়া নট যাবে আর কি। ওর্থ ইট, বাট মানে এত দূর আসার দরকার নেই, আপনি বাসায় ভালো করে রান্না করে খেতে পারবেন। বাট তাও যদি ঘোরার ইচ্ছা থাকে, যেমন আমরা এখন যাচ্ছি এনায়েতপুর বেরিবাদের দিকে, এই সমুদ্র না, ব্রহ্মপুত্র আসলে নদী। হোটেলের পাশেই যে দৃশ্যটা আছে এটা অবশ্যই আমরা হ্যাঁ, তো আমরা এখন যাচ্ছি এনায়েতপুরের বেরিবাদের দিকে। দেখা যাক এই গরমের ভিতরে আর কতক্ষণ বেঁচে থাকতে পারি। বলো কেমন লাগছে? হ্যাঁ, যদিও প্রচণ্ড দুপুরবেলা এসেছি, রোদ, তবুও মৃদু বাতাস, অনেক ভালো লাগছে। হালকা গরম, ব্যবসা গরম, আবহাওয়া সব মিলিয়ে ভালো। ভালো, মিলিয়ে ভালোই লাগছে, সব মিলিয়ে ভালো। তো সব মিলিয়ে ভালোই লাগছে। ঠিক আছে। এরপর সেখান থেকে আমরা চলে যাই রনির মিষ্টি খেতে।
যদিও সুলতান এবং ঐশ্বর্য মিষ্টিটাকে এনজয় করতে পেরেছে, কিন্তু আমি ততক্ষণে পুরোপুরি অসুস্থ হয়ে যাই এবং বেশ কিছুক্ষণ পরে নিজেকে আবিষ্কার করি আমার নানু বাসায়। এরপরে সন্ধ্যার দিকে আমার নানু বাসার অন্যতম বিখ্যাত একটি মাদ্রাসা আমার নানু ভাই আমাদেরকে ঘুরে দেখান এবং এভাবেই শেষ হয়ে যায় আমাদের ট্যুরের তৃতীয় দিন। আসলে আমি বলছিলাম যে এনজয় করাটা হচ্ছে মেইন বিষয়, কিন্তু আসলে আমি এনজয় করতে এসে অনেক কিছু এখান থেকে শিখলাম এবং যে বিষয়গুলো দেখলাম, যে গ্রামের পরিবেশ, সাদাতপুরের ইন্ডাস্ট্রিয়াল ব্যাপার স্যাপার। সো দ্যাট ওয়াজ আওয়ার ভিডিও, দ্যাট ওয়াজ আওয়ার ট্যুর। আশা করি আপনাদের ভালো লেগেছে। এখন আমার দুইজন গেস্টের কাছে কেমন লেগেছে সেটা তো বলতে পারছি না, তবে আমি সত্যিই দুঃখিত যে হোস্ট হওয়া সত্ত্বেও অধিকাংশ জায়গায় ঘুরতে গিয়েই আমি সবার আগে অসুস্থ হয়ে গিয়েছি, কিন্তু তাও আশা করছি যে খুব একটা খারাপ লাগেনি। আসলে এই তীব্র গরমের ভিতরে ট্যুর দেওয়াটাই খুব কষ্টসাধ্য একটা ব্যাপার, কিন্তু দেয়ার ইজ এ ফেমাস সেইং অফ চার্লি চ্যাপলিন যে লাইফ ইজ এ ট্র্যাজেডি ইন ক্লোজ আপ অ্যান্ড কমেডি ইন এ লং শট। তো এখন হয়তো তীব্র গরমে খারাপ লাগতেও পারে, কিন্তু যখন ভবিষ্যতে আমরা এই ট্যুর নিয়ে কথা বলবো তখন নিশ্চয়ই এটা আমাদের কাছে একটা সুন্দর স্মৃতি হিসেবেই থাকবে। তো আশা করব ভালো হোক খারাপ হোক এরকম ট্যুর আমাদের জীবনে বারবার ফিরে আসুক। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন, সাবধানে থাকুন। আসসালামু আলাইকুম।